ডিভোর্স এবং সেপারেশন দুটো কিন্তু আলাদা জিনিস। একেবারেই আইনের কাছে এটা কিন্তু দুটো আলাদা টার্ম। কিছু সম্পর্ক হয় সেটা এতটাই টক্সিক হয়, সেখানে বিচ্ছেদটা কিন্তু খুব প্রয়োজন। ম্যাট্রিমোনিয়াল ল বা ইন্ডিয়ান ম্যারেজ লতে ছেলেদের জন্য কোনো আইনই নেই। বিয়েটা কিন্তু ম্যান্ডেটরি নয়। কোনো মানুষকে কেউ বলেনি যে বিয়ে আপনাকে করতেই হবে, বিয়ে না করলে আপনি খুব খারাপ। আইন বলছে মায়ের অধিকার সব থেকে বেশি বাচ্চার ক্ষেত্রে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে বিচ্ছেদটা প্রয়োজন হয় একটা মানুষ নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। টুডে স্টোরি প্রেজেন্টস স্ট্রেট টক নিয়ে আপনাদের সঙ্গে আমি পল্লবী। স্ট্রেট টক, সোজা কথা সোজাভাবে। আর আজ আমি যাকে পেয়ে গিয়েছি তিনি ডিভোর্স লয়ার শিল্পা সেনগুপ্ত। দিদি, আপনাকে স্বাগত। নমস্কার। এই যে ডিভোর্স বিষয়টাই হচ্ছে বিচ্ছেদ, তো সম্প্রতি দেখলাম যে একটি বিচ্ছেদ মামলা হাই প্রোফাইল 8 বছর পরেও কিন্তু আদালত খারিজ করে দিল। এই যে 8 বছর মামলা চললো, মানে এতদিন পরেও মামলা খারিজ হতে পারে সেটাও মানুষ দেখলো। সময়ও নষ্ট দুপক্ষের, অর্থ নষ্ট, আদালতেরও সময় নষ্ট, অনেক কেস সেখানে পেন্ডিং থাকে। সেখানে এই যে বিষয়টা যে একটা মানে ওয়েস্ট হলো, এইটা কি বলবে? এটার মানে কেন হয় বা আগামীতে এটা কি হতে পারে? দেখুন, ডিভোর্স জেনারেলি দু রকম। একটা মিউচুয়াল, যেটা হয়তো সবাই জানে যে দুপক্ষের সম্মতি, সেটা মিউচুয়াল ডিভোর্স। আর যেগুলো জেনারেলি খারিজ হয় সেটা হচ্ছে আপনার কন্টেস্ট ডিভোর্স। কন্টেস্ট ডিভোর্স বলতে কিছু গ্রাউন্ডস আছে আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, মানে আমাদের যেটা ইন্ডিয়ান ম্যারেজ ল যেগুলো, তার আন্ডারে কিছু গ্রাউন্ডস আছে। সেই গ্রাউন্ডসের আন্ডারে কন্টেস্ট ডিভোর্স ফাইল হয়। ফাইলটা কে করে? পিটিশনার, যেটা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক, রেসপন্ডেন্টের এগেনস্টে ফাইল হচ্ছে। এবার এই যে ফাইল হচ্ছে, আমি একটা সাধারণ মানে এক্সাম্পল দিয়ে বলতে চাইছি। ধরুন একটা গ্রাউন্ড হচ্ছে ক্রুয়েলটি। বেশিরভাগ ডিভোর্সই ক্রুয়েলটি গ্রাউন্ডেই ফাইল হওয়া মানে হতে দেখা গেছে। এবার ক্রুয়েলটি বলতে যে সবসময় মারধর বা খারাপ কথা সেটা কিন্তু নয়। ক্রুয়েলটি মানে কিন্তু মেন্টাল ক্রুয়েলটিও হয়ে থাকে। এবার এই যে ক্রুয়েলটি গ্রাউন্ডে পিটিশনার ফাইল করছে মহামান্য আদালতের কাছে, ক্রুয়েলটি এইটা কিন্তু তাকে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণের জায়গাটা যখন ইনসাফিসিয়েন্ট হয়ে যায়, তখন কিন্তু ডিভোর্স খারিজ হয়ে যাওয়ার যথেষ্ট জায়গা থাকে। কারণ যেহেতু আমি বলছি যে আমার ওপরে ক্রুয়েলটি হয়েছে, তাই দায়বদ্ধতাও কিন্তু আমারই যে এটা প্রমাণ করা যে আমার ওপরে মানসিক বা শারীরিক নির্যাতন দিয়ে আমি গেছি। কথায় আসি, যেটা প্রশ্ন যে এই যে লং একটা সময়, দেখুন বেসিক্যালি কি হয়, আমাদের মানে কোর্টের ইনফ্রাস্ট্রাকচারটা খুব মানে ঠিক নয়, যার জন্যে মামলা অনেক দিন ধরে পেন্ডিং থাকে, অনেক সময় কোর্ট ভেকেন্ট থাকে। সেসব কারণেই কিন্তু মামলা ডিলে হয়, ঠিক আছে। এবার এই 8টা বছর অবশ্যই নষ্ট, সাথে অর্থটাও নষ্ট। তার মধ্যে ধরুন প্রত্যেকটা মানুষেরই তো জীবনে একটা এগিয়ে যাওয়ার একটা প্ল্যানিং থাকে, যে সে অন্যভাবে জীবনটাকে দেখবে, সেই জায়গাটাও অনেকটা ডিস্টার্বড হয়ে যায়। কিন্তু তার কাছে সেই মানে জায়গাটা মহামান্য আদালত করে দিয়েছেন যে তারা হাইকোর্টের কাছে, অনারেবল হাইকোর্টের কাছে তারা কিন্তু অ্যাপিলে যেতে পারে। এই যেটা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে অর্ডার হয়েছে বা অর্ডার হয়ে থাকে, সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে। তো সেই জায়গাটা অবশ্যই পিটিশনারের কাছে খোলা থাকে সেই অ্যাপিলে যাওয়ার জন্য, যে এই রায়তে আমি সন্তুষ্ট নই। তাতে যদি মহামান্য হাইকোর্ট মনে করেন যে যথেষ্ট জায়গা রয়েছে ডিভোর্সে, অবশ্যই তখন ডিভোর্স গ্রান্ট হবে। মানে উচ্চ আদালতে এরকম কি হতে পারে যে ওখানেও আটকে গেল ডিভোর্সটা? ওই যে বললাম, বার্ডেন অফ প্রুফটা কিন্তু সবসময় পিটিশনার বা অ্যাপিলেন্ট যিনি যাচ্ছেন, যিনি ফাইল করছেন, তার উপরেই থাকলো। হতেই পারে যদি সেখানে গিয়েও সে প্রপারলি প্রমাণ করতে না পারে যে গ্রাউন্ডে ফাইলটা হয়েছে সেই গ্রাউন্ডটা সাফিসিয়েন্ট ডকুমেন্টেশন সে যদি মহামান্য আদালতকে না দেখাতে পারে, অবশ্যই খারিজ হতেই পারে, সেখানে গিয়েও খারিজ হতে পারে। এবার আইনিভাবে যদি বিচ্ছেদ না হয়, তাহলে তো একটা মানুষ নতুন করে বিয়েও করতে পারবেন না সেক্ষেত্রে। এদিকে দেখা যাচ্ছে বিগ বসে একজনকে দুটো বউ নিয়ে করছেন, এটা সোসাইটিতে কি প্রভাব পড়বে বা সেই ব্যক্তির ওপর তো কেসও হতে পারে? দেখুন অবশ্যই, কারণ আমাদের হিন্দু আইন অনুযায়ী কিন্তু দুটো বিয়ে কখনোই ভ্যালিড নয়। কারণ প্রথম বিয়ে যদি, যতক্ষণ না প্রথম বিয়েটা আইনতভাবে বিচ্ছেদ হচ্ছে, সেকেন্ড বিয়েটা কিন্তু ভ্যালিডই নয়, সেকেন্ড বিয়েটা ভয়েড, ঠিক আছে। মানে সেটার কিন্তু কোনো লিগাল স্টেটাস থাকছে না। হ্যাঁ, এবার অবশ্যই দেখুন এখন তো প্রচন্ড লিভ ইন ব্যাপারটা চলে এসছে। অনেকের ক্ষেত্রেই শোনা যাচ্ছে যে ডিভোর্স নিচ্ছে না, কিন্তু বিয়ে না করে লিভ ইনে রয়েছে, ঠিক আছে। কিন্তু মহামান্য আদালত এটাও বলছে যে সে লিভ ইন সম্পর্ক থেকে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তাহলে সেই বাচ্চাটি কিন্তু মানে একদম আইনতভাবে তাকে কিন্তু মেনে নিতে হবে। কারণ এটাকে কিন্তু কোনোভাবেই
আলাদা করা যাবে না, কারণ এরকম প্রচুর ক্ষেত্রে দেখা গেছে যে বিয়ে রয়েছে, তারপরে তারা অন্য কোনো সম্পর্কে গিয়ে লিভ ইনে রয়েছে, সেখান থেকে কোনো একটি বাচ্চা আসছে, তখন সেই মানুষটি সরে যাচ্ছে, সে যে কোনো পক্ষই হতে পারে, সরে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু করা যাবে না। অবশ্যই এটা সোসাইটির ওপর একটা খুব খারাপ একটা প্রভাব পড়ছে, এবং এটার কিন্তু রেশিওটা এখন বেড়ে চলেছে, যার জন্যে ডিভোর্সের রেশিও অনেক বেড়ে গেছে। এটা তো দেখুন কখনোই সমাজের জন্য সমর্থক কোনো একটা ব্যাপার নয়। তো অবশ্যই যদি কখনো কোনো বিয়ে, সেটা হতেই পারে দুপক্ষর দিক থেকে কোনোভাবে সেটা ওয়ার্কআউট করছে না, অবশ্যই সেটাকে আইনতভাবে বিচ্ছেদ করে নিয়ে তারপরে দ্বিতীয় কোনো একটা সম্পর্কে যাওয়াটাই ভালো, এবং সেটা সমাজের জন্য একটা ভালো বার্তা। আইনের প্রক্রিয়া যেহেতু লেন্দি, বছরের পর বছর একটা মামলা চলারও ব্যাপার আছে, ডিভোর্স পাবো কিনা সেটাও একটা ব্যাপার আছে। তার আগেই হয়তো মানুষ দুটো আলাদা হতে চাইছে বা তাদেরও অন্য জায়গায় কোনো ইনভলভমেন্ট আছে, তো সেক্ষেত্রে তো মানুষগুলো কতদিন আর অপেক্ষা করবে? তো সেই জন্যই হয়তো তারা লিভিনে বেশি জড়িয়ে পড়ছে ইদানিংকালে, বা পরকীয়া বাড়ছে। দেখুন ব্যাপারটা বেসিক্যালি যেটা হয়ে গেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে ধৈর্যটা কমে গেছে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, কারণ এখন ছোট থেকে ছোট ব্যাপারেই মানুষ আগেই মনে করে আমি আলাদা হয়ে যাব। সেই অ্যাডজাস্টমেন্টের যে ক্ষমতা সেটা মানুষের মধ্যে অনেক কমে গেছে। আর একটা যেটা বিষয় সবসময় আইনের কাছে রয়েছে, সেটা হয়তো অনেকেই জানে না, এই ডিভোর্স এবং সেপারেশন দুটো কিন্তু আলাদা জিনিস। একেবারেই আইনের কাছে এটা কিন্তু দুটো আলাদা টার্ম। ডিভোর্স মানে কিন্তু বিবাহ বিচ্ছেদ, সেপারেশন মানে বিবাহটা রয়েছে কিন্তু দুটো মানুষ সেপারেশনে আছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো মানুষ কোর্টের কাছে গিয়ে জুডিশিয়াল সেপারেশনের জন্য প্রেয়ার করতেই পারে, যে আমার সাথে আমার ওয়াইফ বা আমার সাথে আমার হাজবেন্ডের বনিবনা হচ্ছে না, এবং আমি এই কারণে, সেখানেও কিছু গ্রাউন্ডস আছে, এই কারণগুলোর জন্য আমি জুডিশিয়াল সেপারেশন চাইছি। মহামান্য আদালত যদি মনে করেন, অবশ্যই তাদেরকে সেই অর্ডারটা দেবেন, এবং সেখানে মহামান্য আদালত 1 বছর তাদের জুডিশিয়াল সেপারেশনে রাখবেন। ওই জুডিশিয়াল সেপারেশনের পরে তারা যদি তখন কোর্ট যদি দেখেন যে হ্যাঁ ওনাদের মধ্যে কোনোভাবেই আর ওয়ার্কআউট করছে না, অবশ্যই সেখানে তারা ডিভোর্সের জন্য যেতেই পারে। হয়তো এই প্রসেসটা অনেকে জানেন না, সেই জন্য হয়তো জানো না। আবার অনেকে ভাবে যে আবার 1 বছর নষ্ট করব, একেবারে ডিভোর্সেই চলে যাই। কিন্তু ওই যে বললাম, ধৈর্যটা খুব ম্যাটার করে। ধৈর্য না থাকলে তো যে কোনো জিনিস হুড়োহুড়ি করলে গন্ডগোল হবে। বাবা মায়ের ক্ষেত্রে ডিভোর্স হলে তো সন্তান কার কাছে যাবে এটা কিভাবে ডিসাইডেড হয়? দেখুন, আইন বলছে যে মায়ের রাইট, মায়ের অধিকার সব থেকে বেশি একটি বাচ্চার ক্ষেত্রে, ঠিক আছে? এবার যখন কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ ডিভোর্স হচ্ছে, মানে যেটাকে আমরা মিউচুয়াল ডিভোর্স বলি, সেই ক্ষেত্রে তারা ঠিক করে নেয় যে বাচ্চা কার কাছে থাকবে। একজনের কাছে থাকবে, একজন ভিজিটেশন রাইট পাবে। আবার অনেক সময় কি বাচ্চা ধরুন দুজনের কাছেই হয়তো মানে একটা ভাগাভাগি করে থাকছে, ঠিক আছে? সেটা তো হলো একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায়। কিন্তু জেনারেলি যদি বলেন, আইনতভাবে যদি যান, মাকেই কাস্টাডিটা দেওয়া হয়। কিন্তু বাচ্চা যদি চায় যে আমি বাবার কাছে থাকবো, বা মা হয়তো অপারক, তাকে সামলে বড় করার যে খরচাটা হয়তো সে বহন করতে পারছে না, সেক্ষেত্রে কি হয়? দেখুন, সেই ক্ষেত্রে আইনের কাছে দ্বারস্থ হতে হবে বাবাকে। মহামান্য আদালত বা লার্নেড কোর্ট সবসময় দেখবেন বাচ্চার ওয়েলফেয়ার, বাচ্চা কিভাবে বা কোথায় ভালো থাকবে। বাচ্চা যদি, এটা নয় যে আপনি যে কথাটা বললেন, এটা হতেই পারে যে কোনো মা সেটা তো ওয়ার্কিং নয় বা তার সেই ক্ষমতা নেই, অবশ্যই সেখানে তাহলে বাবাকে বলা হবে যে মায়ের কাছেই থাকলো, খরচাটা বাবা দিল। কারণ এটা বুঝতে হবে যে বাবার কাছে থাকলেই শুধু হলো না, সারাদিন বাচ্চাটা কিভাবে থাকছে, কারণ বাবা তো কাজে বেরিয়ে যাচ্ছে, তারপরে বাচ্চাটা কিভাবে থাকছে। বাচ্চা যদি সারাদিন ওই কোনো আয়া বা ন্যানি যেটাই বলেন তার কাছে থাকে, এর থেকে ভালো কি মায়ের কাছেই থাকলো, বাবা পুরো খরচাটা বহন করলো। এটা একটা হতে পারে। আর একটা যেটা হচ্ছে, দেখুন অনেক সময় মায়ের কাছ থেকেও কাস্টাডি বাবাকে দিয়ে দেওয়া হয়। সেখানে বেশ কিছু কারণ আছে। সেখানে মায়ের প্রফেশন একটা ম্যাটার করে, যে এমন কোনো প্রফেশনে যুক্ত সে যেটা নাকি বাচ্চার জন্য খুব একটা ভালো নয়, খারাপ প্রভাব ফেলবে। বা ধরুন মা আনসাউন্ড মাইন্ডের, মানসিক কোনো সমস্যা আছে, বা শারীরিক সেরম পর্যায়ে কোনো সমস্যা আছে, মানে বেড রিডেন, যেখানে বাচ্চার খেয়াল সে রাখতে পারবে না। তো স্বাভাবিকভাবে কিছু কিছু কারণ আছে যে ক্ষেত্রে বাচ্চার কাস্টাডি কিন্তু বাবাকেও দেওয়া হয়েছে। কিন্তু সাধারণত আমরা মাকেই ধরে নিই যে মায়ের কাছে মাই বেশি অধিকারটা পাবে বাচ্চার। এই যে তুমি বললে যে একটু আগে যে মানুষের এখন ধৈর্য কমে যাচ্ছে, সেই জন্য বিবাহ বিচ্ছেদটাও বাড়ছে। একটা সময় ছিল যে অনেকে হয়তো বিচ্ছেদের পথে, স্পেশালি মেয়েরা পা বাড়াতে ভয় পেতে, একটা ইকোনমিক দিক থেকে, যে একটা মাথার উপর বোঝা আছে, স্বামী খাওয়াচ্ছে পড়াচ্ছে। কিন্তু এখন
প্রত্যেকটা ঘরে দেখতে গেলে মেয়েরা কিন্তু স্বাবলম্বী, তারা নিজেদের খরচ নিজেরাই চালাতে পারে। তো সেটাই কি একটা বিচ্ছেদের পথে যাওয়ার একটা শক্তি যোগাচ্ছে? দেখুন, সেটা তো অবশ্যই কিছুটা রিজন আছে। কারণ একটা সময় ছিল যেখানে ধরুন মেয়েদের মানে পারছে না, মানে অনেক অত্যাচার, অনেক রকমের সমস্যা হচ্ছে, তারপরেও সেটাকে মেনে নিয়ে থাকতে হচ্ছে। কারণ তার পিছনে দুটো কারণ, ওই যেটা বললেন, একটা হচ্ছে ইকোনমিক একটা ব্যাপার, মানে ফিনান্সিয়ালি আনস্টেবল, আর দ্বিতীয়টা হচ্ছে বাবা মার সাপোর্টটা না পাওয়া। কারণ আগের দিনে কিন্তু এই জিনিসটা ভীষণ রকম ছিল, মানে মানে ডিভোর্স কিন্তু এখনো আমাদের সোসাইটিতে একটা ট্যাবু, ঠিক আছে, মানে স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, যে ডিভোর্সি মেয়ে, হ্যাঁ মানে কি করবো, ডিভোর্সি মেয়েকে বাড়িতে রাখবো মানে পাড়ায় একটা বদনাম, সমাজে একটা বদনাম, এই জিনিসটা কিন্তু সন্তান থাকলে তো আরোই, হ্যাঁ, তারপর যদি বাচ্চা হয়ে যায় তাহলে তো আরোই মুশকিল, তারপরে মানে তাকে চালাবে কি করে, এইসব চিন্তাগুলো একটা বাবা মায়ের মাথায় থাকতো, এখনো আছে। কিন্তু এটা এখন বলতে পারেন অনেকটাই কম, কারণ বাবা মারাও অনেকটা, আমি বলবো মানে মেন্টালি অনেক উন্নত হয়েছে, মানে তাদের মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে। এবং সেটার পিছনে অবভিয়াসলি রিজন হচ্ছে যে মেয়েরা এখন নিজেদেরটা মানে অ্যাটলিস্ট ইকোনমিক্যালি তারা নিজেদেরটা গুছিয়ে নিতে পারছে। হয়তো ছাদটা বাবার ছাদের তলায় গিয়ে থাকছে, বা অনেক সময় তারা নিজেরাই হয়তো একটা ফ্ল্যাট কিনে আলাদা হয়ে থাকছে বা রেন্ট নিয়ে থাকছে। তো ডেফিনেটলি দেখুন, ইকোনমিকটা তো একটা বিশাল ম্যাটার করে এই মেয়েদের লাইফে, মানে ওই স্টেবিলিটিটা খুবই দরকার, নাহলে খুব অসুবিধা চলা আজকের ডেটে দাঁড়িয়ে। আবার এরকমও আছে, কিছু ঘটনা আছে যেগুলো ধরুন ফলস কেস হয়, প্রচুর পরিমাণে ফলস কেস হয়, মানে পান থেকে চুন খসলেই তারা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে, পান থেকে চুন খসলেই তারা 498 এর দিকে এগিয়ে যাচ্ছে, মানে যেটাকে বলে একদম আইনের মিসইউজ করা, হ্যাঁ, বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে মামলা করে দিচ্ছে পয়সার জন্যে। এরকম প্রচুর মামলা আমরা দেখি যেখানে মেয়েটি মানে রীতিমতো স্বাবলম্বী এবং ভালো টাকা রোজগার করে, যথেষ্ট কোয়ালিফাইড, সেখানেও হয়তো হাজবেন্ডের সঙ্গে হয়তো একটু কথা কাটাকাটি, যেটা একটা 5টা মানুষের সঙ্গে থাকতে গেলে টুকটাক হবেই, তারা সেটা মেনে নিতে পারছে না, মানে একটুতেই তারা চলে যাচ্ছে আইনের কাছে। কিন্তু সেখানে গিয়ে সবসময় যে তারা বেনিফিটের হচ্ছে তা নয়। এই যে 3 তালাক প্রথা, যে 3 তালাক বললেই একটা বিচ্ছেদ করে দেওয়া হতো, তারপরে কি আর কোর্টে যেতে হয় না, 3 তালাক বললেই হয়ে যায়? সেটা ছিল রিসেন্টলি, কিন্তু সুপ্রিম কোর্ট একটি জাজমেন্টে বলেছেন যে এটা ওইভাবে করা যাবে না, মানে এটা কোনো নিয়ম হতে পারে না যে 3বার ওই তালাক 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 বললাম আর একটা মেয়েকে ছেড়ে দেওয়া গেল। তো এখন আইনটা একটা অ্যামেন্ড হচ্ছে, তো এটা কিন্তু এখন আর সেই জায়গাটাই নেই। আর বিয়ের পর মেয়েদেরই নাম পরিবর্তন হয় কেন, এটা নিয়ে অনেক মেয়েরই প্রশ্ন আছে, আমারও আছে। তো এটা কি নাম পরিবর্তন করতেই হয়, নাকি আমি চাইলে আমার নিজের সারনেমও রাখতে পারি? না না, দেখুন এরকম কোনো আইন কিন্তু নেই যে নাম পরিবর্তন করতেই হবে। এটা মানে ওই হয়ে এসছে যে গোত্র, ওই যে আমাদের ধরুন একটা হিন্দু ধর্ম অনুযায়ী গোত্র পাল্টাচ্ছে বলে তখন সারনেমটা তারা পাল্টে ফেলছে। সব জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে? কোথাও নেসেসারি নেই, আপনি মনে করলে আপনি দুটো সারনেমই ব্যবহার করতে পারেন, ঠিক আছে। কুন্ডু, যেমন আমি কুন্ডু সেনগুপ্ত অনেক জায়গায় ব্যবহার করি, আবার কোথাও শুধু সেনগুপ্তই ব্যবহার করি, ঠিক আছে। লিগালি আটকাবে না, সেটা কোনো জায়গায় আটকানোর কোনো জায়গা নেই। এটা পুরোপুরি আপনার ইচ্ছে, যে মনে করবে করবে, যে মনে করবে করবে না, যে মনে করবে দুটোকেই আমি রাখবো, দুটোকেই সমানভাবেই সম্মান করব, সবটাই ওপেন। তো এখানে ওরকম কোনো আইনত কোনো বাধা বা নিয়ম কিন্তু নেই। যারা ডিভোর্স লয়ার হয় তাদের কাছে বিচ্ছেদের মামলা এলে তো ভালোই, তাদের একটা কাজ হচ্ছে। কিন্তু তুমি ব্যক্তিগতভাবে বিচ্ছেদে বিশ্বাসী নাকি মানে গড়াই বিশ্বাসী? অবশ্যই গড়ায়, কিন্তু হ্যাঁ কিছু জায়গা আছে যেখানে বিচ্ছেদটা, এটা আমি প্রফেশনাল হিসেবে বলছি না, আমি একজন মানুষ হিসেবে বলছি, কিছু সম্পর্ক হয় সেটা এতটাই টক্সিক হয়, সেখানে বিচ্ছেদটা কিন্তু খুব প্রয়োজন। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষ, এটা নিরপেক্ষভাবে বলছি, ছেলে হোক বা মেয়ে, হাজবেন্ড বা ওয়াইফ, এরকম কোনো ব্যাপার নেই, আমি নিজে মহিলা বলে আমি মহিলাদের হয়ে বলবো, হাজবেন্ড ওয়াইফ দু পক্ষেরই কিন্তু সুন্দর করে বাঁচার একটা অধিকার আছে। তো সেই জায়গায় ডেফিনেটলি আমি এটাকে কখনোই বলবো না যে বিচ্ছেদ সবসময় খারাপ। কিছু ক্ষেত্রে বিচ্ছেদটা প্রয়োজন হয় একটা মানুষ নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য। যখন কোনো ক্লায়েন্ট আসেন বিচ্ছেদের মামলা ফাইল করব বা ডিসিশন নেব এরকম, তো সেক্ষেত্রে কি বোঝাও ফার্স্টে যে মানে দুজনকে কি একসঙ্গে রাখার চেষ্টা করা হয়, নাকি মানে নিজের কাজটাই মানে জবটাই তখন ফোকাস হয়ে দাঁড়ায়? দেখুন, আমার কাছে যখনই ক্লায়েন্ট এসছে আমি সবসময় আগে তাদের ডিসিশনটা জিজ্ঞাসা করি যে আপনি কি চাইছেন, আপনি কি থাকতে চাইছেন, নাকি আপনি
বেরিয়ে আসতে চাইছেন না কি চাইছেন, আগে আপনি সেটা বলুন, তারপরে আমি আপনাকে প্রসিডিওর বলবো। তার উপরে নির্ভর করছে, আমি তার উপরে ইম্পোজ করে দেওয়াটা কিন্তু শ্রেয় দেখায় না। তো সে যখন আমার কাছ অব্দি এসছে, বা যে কোনো অ্যাডভোকেটের কাছেও কোনো মানুষ যাচ্ছে, নিশ্চয়ই কোনো একটা মাইন্ডসেট নিয়েই তারা যাচ্ছে, যে নয় সে একেবারে বেরিয়ে আসবে, আর নয় সে জানতে চাইছে যে আইনি কনসিকুয়েন্সগুলো, লিগাল কনসিকুয়েন্সগুলো তার সাথে কি হতে পারে। স্পেশালি ছেলেরা এটা জানতে চায়, কারণ যেহেতু আমাদের মানে ম্যাট্রিমোনিয়াল ল বা ইন্ডিয়ান ম্যারেজ লতে ছেলেদের জন্য কোনো আইনই নেই। হ্যাঁ, তো তারা একটা ভয় থাকে যে আমি যদি ডিভোর্সটা আগে ফাইল করি, তাহলে আমার উপরে কি কি ভাবে এফেক্টেড সেটাও হতে পারে। কারণ সবকটা আইনই তো মেয়েদের প্রোটেকশনের জন্য দিয়ে রেখেছে, তো প্রোটেকশনের জন্য দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু সেইটাকে তো রীতিমতো এখন মিসইউজের জায়গায় চলে গেছে। তো যার জন্য ছেলেদের মধ্যে এই একটা বলতে পারেন একটা প্রবলেম বা একটা জিজ্ঞাসাটা অনেক বেশি থাকে, যে আমি যদি ম্যাডাম একটা ডিভোর্স ফাইল করি, সেই ক্ষেত্রে আমার লিগাল কনসিকুয়েন্সটা কি। তো সেই সময় অবশ্যই আমি তাকে গাইড করে দিই, কিন্তু এমনিতেও দেখুন আমাদের কোর্টে একটা প্রসেস আছে যেটাকে আমরা মিডিয়েশন প্রসেস বলি। তো প্রত্যেকটা ডিভোর্স হওয়ার আগে ওই মিডিয়েশন প্রসেস ম্যান্ডেটরি, সেই প্রসেসটা দিয়ে কিন্তু যেতেই হয়, যেখানে কোর্ট আলাদা করে অ্যাপয়েন্ট করে দেন অন্য অ্যাডভোকেটকে। আমরা সেখানে থাকি না, ওনারা বোঝান দুপক্ষকেই যে নয় মিটিয়ে নাও, নয় মানে একটা মিউচুয়াল করে বেরিয়ে যাও। এই টানা পড়ে নেই একে অপরকে বিভিন্ন রকম ভাবে অ্যালিগেশনস দেওয়া, এটা করে তো আলটিমেটলি দেখুন দুপক্ষেরই সময় নষ্ট, পয়সা তো নষ্টই, অ্যান্ড দ্য সেম টাইম যিনি বাচ্চাটি থাকে, যদি কোনো বিয়েতে বাচ্চা থাকে, তার উপরে কিন্তু বিভৎস রকম একটা মেন্টাল একটা স্ট্রেস দিয়ে সে যায়, কারণ সে তো বুঝতেই পারছে না কি হচ্ছে। মানে মা বলছে তুমি বাবার সাথে কথা বলবে না, হ্যাঁ, বাবা হয়তো ওখান থেকে ফোন করছে, ফোন ধরে বাবাকে তখন মানে একটা অ্যাভয়েডিং একটা কিছু অ্যাটিটিউড তাকে দেখাতে হচ্ছে। তো এগুলো বাচ্চাদের ওপর দিয়ে খুব বাজে একটা এফেক্ট যায়। লাস্টে সোসাইটির উদ্দেশ্যে কি বলবে? আমি একটা কথাই বলবো সোসাইটির উদ্দেশ্যে, যে দেখুন, যদি মনে হয় বিয়েটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কোনো মানুষকে কেউ বলেনি যে বিয়ে আপনাকে করতেই হবে, বিয়ে না করলে আপনি খুব খারাপ, ঠিক আছে। বিয়ে তখনই করবেন যদি আপনি মনে করেন যে আপনার মধ্যে অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা আছে, কারণ বিয়ে করতে গেলে বোথ সাইড, মেয়ে বলুন ছেলে বলুন, বোথ সাইডকেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে। ওই আমরা দেখে এসছি আমাদের বাবা মা বা আমার মা এই করেছেন, আমার ঠাকুমা এই করেছেন, আমার দিদিমা এই করেছেন, থাকা যায় না। তো এই মাইন্ডসেট গুলো কিন্তু পাল্টে ফেলতে হবে, কারণ তাদের দিনের মাইন্ডসেট এবং তাদের ধরুন লাইফস্টাইল আর আজকের ডেটের লাইফস্টাইলের মধ্যে অনেক তফাৎ আছে। সবাই একদম ওয়ার্কিং লেডি, তো বোথ পার্টিকেই কিন্তু ভাবতে হবে যে অ্যাডজাস্টমেন্টটা ভীষণ প্রয়োজন, এবং অ্যাডজাস্টমেন্ট কিন্তু একদিন বা ওই এক মাস সংসার করে হয় না, পেশেন্সটা খুব প্রয়োজন। তো পেশেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই দুটো যদি মনে করেন নিজের মধ্যে আছে, তাহলেই বিয়ের দিকে এগোন। আদারওয়াইজ আমি বলবো একা থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। একদমই তাই, যে জীবনের কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আগে নিজে ভেবে নিন যে নিজে কতটা আপনি তৈরি। কে কি বললো বা পাড়া প্রতিবেশীরা কতটা চাপ দিচ্ছে সেটা বড় কথা নয়, আপনার জীবন আপনার সিদ্ধান্ত। আজ স্ট্রেট টক, সোজা কথা সোজাভাবে বললাম অ্যাডভোকেট শিল্পা সেনগুপ্তের সঙ্গে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কারোর সঙ্গে কথা হবে। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা। টুডে স্টোরি, মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।